আমরা আমাদের আজকে রাত্রিকালীন ক্লাসে সেই আগের মতো সিআরপিসির কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। সময়, দিন কারোর জন্য অপেক্ষা করে না। মনে হচ্ছে এটা রেলগাড়ি না, এটা মানে হাওয়ার মতো চলছে। এই দেখলাম, এই নাই। গতকালকে আমরা সর্বশেষ আহ কত পর্যন্ত আলোচনা করেছিলাম? সিআরপিসির কোন ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম? 153 স্যার। Good. তাহলে আমরা কি আহ, এটা বুঝতে পেরেছি যে আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে বা পুলিশের অপরাধ নিবারণমূলক ব্যবস্থাগুলো কি কি? পারছি স্যার। 149 থেকে 153 কোড। এজাহার কাকে বলে? এজাহার বলতে কি বুঝেন? এজাহার কাকে বলে? রাকিব। সিআরপিসি 154 ধারায় উল্লেখ করা আছে, এজাহার বলিতে বোঝায় কোনো আর্জি বা ফরিয়াদ বা সুবিচার পাওয়ার জন্য কোনো না, লিখিত ওর বা বক্তব্য মৌখিক এটা না। এজাহার হলো আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় যে প্রথম সংবাদটি আসে, এটি এজাহার। এজাহারকে একসময় আর্জিও বলা যেতে পারে, কারণ তুমি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো, এজাহারের আর একটা অপর নাম হলো অভিযোগ বা সুবিচার পাওয়ার প্রার্থনা। এটাই হলো এজাহার। তো অর্থাৎ সিআরপিসির এজাহার যদি কখনো আসে, তোমরা যেহেতু বারবার একটা কথা বলো যে স্যার সিআরপিসির সাথে ওই আমরা পিআরবি দেবো কিনা, আসলে বক্তব্যটা হলো এরকমই। সিআরপিসির সাথে পিআরবি তখনই হবে যেটা কিনা সংযুক্ত থাকে। যেমন এজাহার যদি কখনো বলা হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা পিআরবি 243 আছে। তো এজাহার যদি কখনো প্রশ্ন আসে, সংজ্ঞালেখন এজাহার, তাহলে আমরা লিখবো যে সিআরপিসি 154 এবং পিআরবি 243 বিধি অনুযায়ী এজাহার বলতে বোঝায় আমলযোগ্য কোন অপরাধ সম্পর্কে থানায় যে প্রথম সংবাদটি আসে, সেটি হলো এজাহার। আচ্ছা, এখানে প্রথম যে কথাটা বলছে, দেখো, আমলযোগ্য মোকদ্দমার ক্ষেত্রে সংবাদ অর্থাৎ অনেক সময় প্রশ্ন আসে যে আমলযোগ্য কোন অপরাধের সংবাদ পেলে থানার অফিসার ইনচার্জের করণীয় কি। আমি কাউকে বোঝাতে পারি না, আমি এই কথাগুলো কাউকেই বোঝাতে পারি না, বহু জায়গায় বক্তব্য দিয়ে দেই, কেউ শুনে না। আমলযোগ্য অপরাধ পেলে মামলা হবে, তদন্তে যাবে, এ করবে, সে করবে, কেস ডায়েরি লিখবে, পুলিশ রিপোর্ট দেবে, আসামি গ্রেপ্তার করবে, ঘোড়ার ডিম করবে। প্রথমে বলছে আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে পুলিশের করণীয় কি। প্রথম তো মামলা রেকর্ড করবে, তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবে, এরপর বাকিগুলো তদন্তকারী কর্মকর্তা করবে। সবকিছু তুমি করবে নাকি? এখানে কি বলা আছে যে আমলযোগ্য কোন অপরাধের সংবাদ যদি থানার অফিসার ইনচার্জ প্রাপ্ত হন, তাহলে অফিসার ইনচার্জের করণীয় কি, বা অফিসার ইনচার্জ কি ব্যবস্থা নিতে পারবেন। সিআরপিসির 154 কি বলা আছে দেখো, কোন থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে মৌখিকভাবে দেয়া প্রত্যেকটি সংবাদ তিনি লিখিয়া লইবেন, অথবা তার নির্দেশ ক্রমে উহা লিখিত হবে এবং সংবাদদাতাকে উহা পড়িয়া শোনাইতে হবে, এবং লিখিতভাবে প্রদত্ত বা উপযুক্ত মতে লিখিত এইরূপ প্রত্যেকটি সংবাদ এটা প্রদানকারী ব্যক্তি দ্বারা স্বাক্ষরিত হবে, এবং উহা সারমর্ম উক্ত কর্মকর্তা এই এতদুদ্দেশ্যে সরকারের নির্ধারিত আকারে রক্ষিত বইতে লিপিবদ্ধ করে। প্রশ্ন হচ্ছে আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে থানার অফিসার ইনচার্জের করণীয় কি, ডিউটি অফিসারের করণীয় কি। ঊর্ধ্বতন অফিসারকে জানাবো এত, জিডি লিখবো এত, মানে লিখতে লিখতে মাথা নষ্ট। অথচ প্রশ্ন চাইলো কি, ওই যে তোমার কথার মতো, এই যে স্যার লিখে তো সময় শেষ করতে পারি না। তুমি যখনই অতিরিক্ত লিখবা, তখন তোমার সময় শেষ তো হবে হবে, তুমিও শেষ হয়ে যাবা। যা এসেছে তাহাই লিখিতে হইবে। প্রশ্ন এসেছে যে এজাহার প্রাপ্তির পর থানার অফিসার ইনচার্জের করণীয় কি। তাহলে বুঝতে হবে এটা সিআরপিসি এর 154 ধারার প্রশ্ন। কারণ প্রশ্নে বলেছে কোন থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিকভাবে জানানো হয়, তাহলে তিনি তাহা লিখিয়া লইবেন। তাহলে লিখিয়া যদি পাঠান, তাহলে কি করবেন তিনি, তাহাও তিনি গ্রহণ করিবেন। এবং তিনি কি করবেন, অভিযোগকারীকে পড়ে শোনাবেন, তার স্বাক্ষর নেবেন, এবং
এফআইআর বই পূরণ করবে, অর্থাৎ নিয়মিত মামলা রুজু করবে। তো প্রশ্ন আসলো যে আমলযোগ্য কোনো অপরাধের সংবাদ প্রাপ্তির পর অফিসার ইনচার্জের করণীয় কি। আপনি লেখেন 2 লাইন। সিআরপিসির 154, পিআরবি 243। প্রথমে ঊর্ধ্বতন অফিসারকে জানাবো এত ধারা, মামলা রেকর্ড জিডি করবো এত ধারা। মানে লিখতে লিখতে ধারা 50টা, আসল কথাই নেই। কি জাফর ইকবাল? সঠিক স্যার, আপনি যেটা বলছেন একবার 100% সঠিক স্যার। কি যে জ্বালায় আছি, এগুলো কারো বুঝাইতে পারি না, বুঝাইলে আমারে মার দিব, মানে এরকম অবস্থা হয়েছে। মূলত স্যার আপনি যেটা বলছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাজই তো এটুকু, মৌখিকভাবে বা লিখিতভাবে পাইলে নিজে না, হস্তে লাগবে বা অন্য যদি কেউ দ্বারা প্রশ্ন লেখাবো। থাকতো যে ফৌজদারি অপরাধে রচিত মামলার তদন্তকারী কর্মকর্তার করণীয় আলোচনা করবে, তখন তদন্তকারী কর্মকর্তা অনেকগুলা কাজ করবে। বলছে অফিসার ইনচার্জের করণীয় কি। সর্বোচ্চ এখানে বলতে পারে অফিসার ইনচার্জ এই সংক্রান্তে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারবেন বা নিয়োগ করবেন, এর বাইরে আর কিছু না। আর কিছু নাই সর্বোচ্চ এই স্যার। কথাটা আসতে পারে। আমি জিডি করবো, আর ভারপ্রাপ্ত কর্মকর্তা জিডি মিডি হলে ওইটাই তো উত্তর চাচ্ছে এখানে। সিআরপিসির 154-এর মধ্যে কি বলা আছে তুমি আগে দেখো। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই তো জিডি। মানে আইন না জানলে যে বক্তব্যটা হয় আর কি। তো আমি কাকে বোঝাবো, বেশি বোঝাইলে আবার আমার বকাটা হবে। তাহলে এজাহার কাকে বলে? আমলযোগ্য কোনো অপরাধ সম্পর্কে থানায় প্রথম যে সংবাদটি আসে, লিখিত ভাবে আসুক আর মৌখিক ভাবে আসুক, এটাই এজাহার। আচ্ছা, যদিও এখানে প্রশ্নটা নাই, তারপরে আমি একটা আলোচনা করি যে টেলিফোনে প্রাপ্ত আমলযোগ্য অপরাধের সংবাদ এজাহার হিসেবে গণ্য করা যায় কি, যদি যায় তাহলে কখন, বা টেলিফোনে প্রাপ্ত সংবাদ এজাহার হিসেবে গণ্য করার পদ্ধতি আলোচনা করুন। যেমন প্রশ্ন এসেছিল, ফেসবুকে ফেসবুকে প্রকাশিত একটি ডাকাতির ঘটনা এজাহার হিসেবে গণ্য করা যায় কি। বলছে না, যায় না। কারণ এই যে এখানে বলা কি আছে, ভালো করে বোঝো, তো তোমরা বুঝবা কি, তোমাদের বড়রাই বোঝে না। কারণ এখানে বলা আছে কি, সংবাদদাতার স্বাক্ষর থাকতে হবে, তাকে পড়ে শোনাতে হবে। তা ফেসবুকে দিছে, ওর স্বাক্ষর নিব আমি কোথায়? এই জন্য বলছে ওটা কোনো এজাহার হিসেবে গণ্য হবে না। কি কাজী সোহেল? আর জেরা ডায়েরি লিপিত করবে স্যার, ঘটনাস্থলে পুলিশের মধ্যে প্রেরণ করতে হবে স্যার। ওটা কিচ্ছু নাই, ওটা ঘোড়ার ডিম। ওটা পিআরবি 248-এর প্রশ্ন, দুঃখিত, পিআরবি 243-এর প্রশ্ন। টেলিফোনে প্রাপ্ত কোনো সংবাদ পেলে কি হবে, তখন তো আর ওই ফেসবুক ছিল না, তখন টেলিফোন ছিল। যাই হোক, তাহলে আমরা এজাহার সম্পর্কে বুঝলাম, ভালো কথা। আচ্ছা, এজাহার, তো তোমাদের এখানে আর একটা কথা বলি। একটি ত্রুটি মুক্ত এজাহার, একটি ত্রুটি মুক্ত অর্থাৎ একটি নির্ভুল এজাহারে কি কি বিষয় উল্লেখ থাকে। নির্ভুল এজাহারে কি কি বিষয় উল্লেখ থাকে? নির্ভুল মানে কোনো ভুল নাই এজাহারে। আচ্ছা, আবার এই প্রশ্ন হলো, একটি ত্রুটি যুক্ত এজাহার, একটি এজাহারকে কখন ত্রুটিযুক্ত এজাহার বলা হয়। তার মানে বক্তব্যটা এরকমই যে একটা এজাহারে যে সকল বিষয় থাকার কথা, যেমন বাদীর নাম, আসামির নাম, ঘটনাস্থল, যা কিভাবে অপরাধটা সংঘটিত হয়েছে, কারা এসেছিল, কতক্ষণ ছিল, তাদের পরিভাষা কি ছিল, কতক্ষণ তারা অবস্থান করেছে, কোন দিক দিয়ে চলে গেছে, কি কি মালামাল নিয়ে গেছে, তার দাম কত, কে 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 তারা তা দেখেছে। এই বিষয়গুলো ধরো এজাহারে, সেগুলো এজাহারে যদি না থাকে, তাহলে মনে করবো এজাহারটি দুর্বল বা ত্রুটিযুক্ত। আর মুক্ত, এগুলো থাকলে মুক্ত। আমার কথা কি বুঝতে পারছো? স্যার ওই যে গল্পটা এরকমই, এরকম না কিন্তু যে অর্ধেকটা পানিতে অর্ধেকটা শুকনায়, তাহলে হুজুর কি হবে, এরকম প্রশ্ন না কিন্তু। অর্থাৎ ত্রুটি যুক্ত, ত্রুটি মুক্ত বলছে, যেগুলো থাকার কথা এটা যদি থাকে, তাহলে এটা ত্রুটি মুক্ত, মানে নির্ভেজাল একটা এজাহার। হুম। তোমাদের একটা কথা বলি, তোমাদের যদি প্রশ্নটা কখনো আসে, অনলাইনে এজাহার, অনলাইনে এজাহার বা ইলেকট্রনিক মাধ্যমে এজাহার, এর প্রাসঙ্গিকতা আলোচনা করুন। ইলেকট্রনিক মাধ্যমে বা ডিজিটাল মাধ্যমে
প্রাপ্ত এজাহার কি এজাহারের প্রাসঙ্গিকতা আলোচনা করুন ডিজিটাল মাধ্যমে। এরকম প্রশ্ন আসলে বুঝতে হবে এটা সাক্ষ্য আইনের 35 ধারা, প্রাসঙ্গিকতা, ডিজিটাল মাধ্যম হোক আর যাই হোক, এজাহারের প্রাসঙ্গিকতা। এখন আমি কাকে বুঝাবো? সেই এজাহারের প্রাসঙ্গিকতা গাইডের মধ্যে লেখা আছে 74, 35, 9 ধারা। সাক্ষ্য আইনে 74 ধারা দিছে, 35 ধারা দিছে, 9 ধারা দিছে। জিজ্ঞাসা করছে একটা, উত্তর দিচ্ছে আরেকটা। এভারেজ মারছে স্যার 9.30। ও জানে কি উত্তর দেব বললে আমরা বেশি বুঝি। প্রাসঙ্গিকতা 74 ধারা কি? 74 ধারায় বলা আছে একটা দলিল, এজাহার একটা দলিল হিসেবে গ্রহণ হবে। দলিল আর প্রাসঙ্গিক তো এক না। তাহলে আমরা এজাহার সম্পর্কে বললাম, আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় যে সংবাদটা। এজাহার কয় প্রকার? অনেক গাইডে পাবা এজাহার 4 প্রকার। মোটো এজাহার, আবার কি জানে মৌখিক এজাহার, লিখিত এজাহার, প্লেন পেপার এজাহার, আল্লাহ জানে কার কাছ থেকে পাইছি। আমরা এই সিআরপিসির 154 ভাষা যেটা দেখলাম, কোন থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে কোন আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে মৌখিক ভাবে দেয়া প্রত্যেকটি সংবাদ তিনি লিখিয়া লইবেন। তার মানে এখানে বোঝা যায় যে মৌখিক ভাবে দিলে লিখে নেবেন, আর যদি লিখিত দেয় তাও আপনি গ্রহণ করবেন। এর মানেটা এরকমই বোঝাচ্ছে। তার মানে হলো এজাহার আসে লিখিত বা মৌখিক, যেভাবেই আসুক না কেন পুলিশ অফিসার তাহা লিখিয়া লইবেন এবং তাকে লেখার জন্য পরামর্শ দিবেন বা সাহায্য করবেন, এবং লেখার পর তাকে পড়িয়া শোনাবেন, তার স্বাক্ষর নেবেন। এরপর নিয়মিত মামলা রুজু করবেন, সরকার নির্ধারিত ফর্মে এফআইআর বহি পূরণ করবেন। এটি হলো বক্তব্য। তো আমরা এগুলো জানি না, জানি না বলে ঘটনা। যাই হোক, আমরা 155 ধারা আসি। আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধ পুলিশ কি তদন্ত করতে পারেন? বা আমলের অযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর পুলিশ অফিসারের করণীয় কি? কি বললাম ভালো করে বোঝো। 154-তে বললো আমলযোগ্য অপরাধ পাওয়ার পর ওসি সাহেবের করণীয় কি, 155 বললো আমলের অযোগ্য অপরাধের সংবাদ পাওয়ার পর ওসির করণীয়। জিনিস দুটা। তো আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর ওসি মামলা রেকর্ড করলেন। 155-তে বলা আছে আমলের অযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় পাওয়া যায়। এই জন্য মাঝে মাঝে আমি একটা কথা বলি, পুলিশ হলো খাজা বাবার দরবার। এখন তো ছাত্ররা কিংবা মানে দেখতেছি বিভিন্ন যে মাজার ভেঙে ফেলতেছে বা খানকা শরীফ ভেঙে ফেলতেছে, এটা কি সত্যি নাকি? এটা হ্যাঁ, জি স্যার, আল্লাহ সত্যি জানে স্যার। সব। এটা ঠিক আছে। বলেন না। কারণ এটা ঠিক আছে ভাঙ্গা, কারণ আমি বলি আহ এত পীরের আমাদের দরকার নেই। সব সাদা বাসি। মসজিদের আমাদের হাদিসে, আমাদের পবিত্র কোরআনে, ধর্মগ্রন্থে নামাজ যেভাবে পড়তে বলছে, মানে যদি এগুলা মেনে চলে এতেই তার যথেষ্ট। ওনারা অনেক কিছু করেন, ওনারা পীর সাহেব হয়েছেন, আবার ওনারা রাজনীতি করেন, এসে আবার এমপি হয়, বুঝলেন? এমন হয়ে গেছে। ওই সময় দোয়া পীর সাহেবের ভুলে যায়। এই যে আরেকজন পীর ছিল কি পেট মোটা, কত পীরের অভাব নাই। দেওয়ানবাগি, দেওয়া, দেওয়ানবাগি স্যার, দেওয়ানবাগি। যাই হোক, দেওয়ান বা গল্প শেষ, গল্প শেষ। তাহলে আমলের অযোগ্য অপরাধ সংবাদ প্রাপ্তির পর অফিসার ইনচার্জের করণীয় কি? আমলের অযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর অফিসার ইনচার্জ তাহা লিখিয়া লইবেন বা গ্রহণ করবেন, এবং যিনি অভিযোগটি নিয়ে এসেছেন তাকে এর এক কপি প্রদান করবেন, এবং প্রয়োজন হলে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দিবেন। এটি অফিসার ইনচার্জের করণীয়। এখন প্রশ্ন হলো, আমলের অযোগ্য অপরাধ পুলিশ কি তদন্ত করতে পারেন? হ্যাঁ, সিআরপিসির 155-র 2 ধারা অনুযায়ী আমলের অযোগ্য অপরাধ পুলিশ অফিসার তদন্ত করতে পারেন আদালতের অনুমতি সাপেক্ষে। আমলের অযোগ্য অর্থাৎ নন কগনিজেবল অফেন্স বা নন এফআইআর মামলা, নন এফআইআর মামলা পুলিশ তদন্ত করতে পারেন আদালতের অনুমতি নিয়ে। আদালতের অনুমতি ছাড়া পুলিশ তদন্ত করতে পারেন না আমলের অযোগ্য অপরাধ। তো
একজন পুলিশ অফিসার যদি মনে করেন যে আমলের অযোগ্য অপরাধটি তদন্ত করার প্রয়োজন, আমলের অযোগ্য অপরাধটি, তাহলে করণীয় কি? সংশ্লিষ্ট পুলিশ অফিসার আমলের অযোগ্য অপরাধটি তদন্ত করিবার নিমিত্তে সংশ্লিষ্ট আদালতের নিকট অনুমতি প্রার্থনা করবে। আদালত অনুমতি প্রদান করলে এই তদন্তকারী কর্মকর্তা আমলযোগ্য অপরাধের ন্যায় এই আমলের অযোগ্য অপরাধের বিষয়টি তদন্ত করবেন এবং তিনি কি করবেন? তিনি আসামি গ্রেপ্তার ব্যতীত অন্য সকল কর্মকাণ্ড করতে পারবেন। এরপর ওনার তদন্তে যদি সত্য প্রমাণিত হয় তাহলে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করবেন। তো তোমাদের এত বোঝার দরকার নেই, শুধু জেনে রাখো আমলের অযোগ্য অপরাধের তদন্ত, আমলের অযোগ্য অপরাধের তদন্ত সিআরপিসির 155 ধারায় উল্লেখ কিভাবে পুলিশ তদন্ত করবেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে পারছি স্যার, ক্লিয়ার বুঝতে পারছি একবার। কিছু বলার আছে নাজমুল? এখানে আর কিছু নাই। আমরা 157টা একটু আলোচনা করে নেই। পুলিশ কি মামলা তদন্ত থেকে বিরত থাকতে পারেন? যদি পারেন তাহলে কখন? সিআরপিসির 157 একের কতে বলা আছে, 157 একের ক অর্থাৎ 157 মতে বলা আছে যে একজন পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধে রচিত মামলা তদন্ত থেকে বিরত থাকতে পারে। কখন? তিনি যদি মনে করেন যে এই মামলার ঘটনাটি গুরুতর প্রকৃতির নয়, সেক্ষেত্রে তিনি যদি মনে করেন এই মামলাটি তদন্ত করিবার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই বা উপযুক্ত কোনো সাক্ষ্য নাই, তাহলে তিনি তদন্ত থেকে বিরত থাকতে পারেন। আবার ওখানে এই বিষয় আছে, কোনো পুলিশ অফিসার যদি আমলযোগ্য অপরাধে রুজুকৃত মামলা তদন্ত থেকে বিরত থাকেন সেক্ষেত্রে তার করণীয় কি? সিআরপিসির 157(2) বলা আছে যে কোনো পুলিশ অফিসার যদি মামলা তদন্ত থেকে বিরত থাকে তাহলে তিনি বিরত থাকার কারণটি কাকে জানাবেন? বাদীকে জানাবেন অভিযোগকারীকে স্যার। লিখিত আকারে অর্থাৎ বাদীকে জানাবেন। তাহলে এটা শুধু মনে রাখো, তোমরা যেহেতু দেখে লিখবা, প্রশ্ন কি আসবে বলা যায় না। তোমরা পরীক্ষা দেবে এটিএসআই সার্জেন্ট, কোথায় নিয়ে যাবে আল্লাহ জানে। তো প্রশ্নটা হলো যে আমলযোগ্য অপরাধ, শোনো ঘটনাটা কিরকম, এজাহার আসছে, তুমি মামলা নিতে বাধ্য, তদন্ত করবা কি করবা না সেটা তোমার বিষয়, এই জন্য তোমাকে কাউকে জবাবদিহিতা করতে হবে না। এই অর্থাৎ সিআরপিসি তে বলেছে পুলিশ আমলযোগ্য অপরাধ তদন্ত থেকে বিরত থাকতে পারেন। স্পষ্ট করে। তাহলে আমরা সিআরপিসি 157 একের ক অর্থাৎ 157 ধারাটা দেখবো যে পুলিশ মামলা তদন্ত থেকে বিরত থাকতে পারেন কি পারেন না। আচ্ছা, আমরা চলে যাই 169 ধারা। পুলিশ কি এজাহার নামীয় কোনো আসামিকে থানা থেকে ছেড়ে দিতে পারেন? হ্যাঁ পারেন। সিআরপিসির 169 ধারায় যে কথাটি বলা আছে যে একজন পুলিশ অফিসার, আমার এত 169 আগে আমাদের আরো কিছু কাজ আছে, 160, 61, 62, 63, 64, আমাদের 69 আগে একটা বিষয় আমাদের জানা দরকার, সেটি হলো স্বীকারোক্তি কাকে বলে। 164 ধারায় আমরা চলে যাই। স্বীকারোক্তি কাকে বলে, সংজ্ঞা লিখুন স্বীকারোক্তি। তাহলে মনে করতে হবে 164 ধারার প্রশ্ন। অনেকের গাইডে দেখবা স্বীকারোক্তি কাকে বলে সাক্ষ্য আইনের 24 ধারা দেয়া আছে, এটা ভুল। অনেকের গাইডে এটা দেখে দিবা যে সাক্ষ্য আইনের 24 ধারা দেয়া আছে, স্বীকারোক্তি কাকে বলে তারা লিখছে এটা, এটা ভুল। সাক্ষ্য আইনের দুঃখিত, সিআরপিসির 164 ধারায় বলা আছে স্বীকারোক্তি বলতে বোঝায়
ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার কোনো আসামি আদালতে দাঁড়িয়ে শপথনামা পাঠপূর্বক নিজেকে জড়িয়ে যে বক্তব্যটা আদালতে দিয়ে থাকেন এটি হলো স্বীকারোক্তি। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার আসামি বা ফৌজদারি অপরাধে গ্রেপ্তারকৃত আসামি আদালতে দাঁড়িয়ে শপথনামা পাঠপূর্বক নিজেকে জড়িয়ে যে বক্তব্যটা দিয়ে থাকেন এটি হলো সিআরপিসির 164 ধারা অনুযায়ী স্বীকারোক্তি, সংজ্ঞা লিখন স্বীকারোক্তি। এখন তুমি যদি মনে করো যে না এটা আমি বই দেখে লিখবো, লিখতে লিখতে এত বড় হবে, কারণ ওটার মধ্যে অনেক ভেজাল আছে। তোমাকে মনে রাখতে হবে স্বীকারোক্তি কাকে বলে, ভালো করে বুঝতে হবে স্বীকারোক্তি কি। তাহলে যে একজন আসামি আদালতে দাঁড়িয়ে শপথনামা পাঠপূর্বক ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট নিজেকে জড়িয়ে যে বক্তব্যটা দিচ্ছেন কোনো আমলযোগ্য অপরাধ সম্পর্কে বা বিচার্য ঘটনা সম্পর্কে বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে, এটাই হলো স্বীকারোক্তি। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝতে পারি স্যার। আমরা 165 ধারা তল্লাশি, কি তল্লাশি? বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। একটা প্রশ্ন যদি পরীক্ষা কখনো আসে, পুলিশ কি বিনা পরোয়ানায়, শোনো এগুলো মুখস্থ করবা, সব বই দেখে লিখে পারবে না। পুলিশ কি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? যদি পারেন তাহলে কখন, বা একজন পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? পুলিশ অফিসার, তো একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন 47 ধারা অনুযায়ী সিআরপিসির 153 ধারা অনুযায়ী, 165, 166, 3। তো 166(3) সেখানে কি বলা আছে? যে স্থানটা তিনি তল্লাশি করতেছেন সেই স্থানটা যদি তার থানার বাইরে হয়, সেখানে আদালতের অনুমতি ছাড়াও বা ওই থানার অনুমতি ছাড়াও তিনি ওই থানার এলাকাতে গিয়ে তার মালামাল উদ্ধারের জন্য তল্লাশি করতে পারবেন বিনা পরোয়ানায়। 165তেও একই কথা বলা হয়েছে, যে মামলা তিনি তদন্ত করতেছেন, তিনি যদি মনে করেন তার মামলার আলামত তার থানা এলাকার কোনো একটি স্থানে লুকায়িত আছে, তাহলে সেখানেও তিনি বিনা পরোয়ানায় প্রবেশ করে তল্লাশি করতে পারবেন। আবার তল্লাশি করতে পারবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা বলা হয়েছে যেখানে 153তে, যে তিনি যদি জানতে পারেন যে ওজনে কম দেওয়ার উদ্দেশ্যে কোনো পরিমাপ যন্ত্র প্রস্তুত করে রাখা হয়েছে, যেটা বাজারে বিক্রয় করলে মানুষ ঠকতে পারে, সেখানে তিনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। আরেকটা বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন 47, যে আসামিটাকে তিনি গ্রেপ্তার করতে গেছেন এই আসামিটা পলায়ন করে যদি কোনো স্থানে লুকিয়ে থাকে, তখন আপনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। তার মানে পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রগুলো আলোচনা করুন: 47, 153, 165, 166, 3। আমার কথা কি বুঝতে পারছেন না, বোঝা নাই? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, পুলিশ রিমান্ড কাকে বলে? পুলিশ রিমান্ড কাকে বলে ভালো করে বোঝো। পুলিশ রিমান্ড হলো একজন অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নিমিত্তে আদালতের নিকট ক্ষমতাপত্র পাওয়া বা আদালতের নিকট থেকে ক্ষমতা গ্রহণ। অর্থাৎ সিআরপিসির 167 এবং পিআরবি 324, সিআরপিসির 167, পিআরবি 324 বিধি অনুযায়ী পুলিশ রিমান্ড বলতে বোঝায় সিআরপিসির 167 ধারায় উল্লেখ করা আছে 24 ঘন্টার মধ্যে যে তদন্ত সমাপ্ত করা সম্ভব না হয়, সেক্ষেত্রে পুলিশ অফিসার আসামির সহযোগী গ্রেপ্তার বা লুণ্ঠিত মালামাল উদ্ধার বা ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বা আলামত উদ্ধারের লক্ষ্যে এই আসামিটিকে আদালতে প্রেরণ পূর্বক একখানা প্রতিবেদন দিবেন। প্রতিবেদনের পর আদালত ওই আসামিটাকে জিজ্ঞাসাবাদের নিমিত্তে পুলিশের নিকট যে হস্তান্তর করেন, এটি হলো পুলিশ রিমান্ড। তার মানে পুলিশ রিমান্ড হলো কোন অভিযুক্ত ব্যক্তির নিকট থেকে তথ্য উপাত্ত বা
কোনো কিছু সঠিক তথ্য উদ্ঘাটনের নিমিত্তে আদালত কর্তৃক প্রদেয় কোনো অনুমতি, এটি হলো পুলিশ রিমান্ড। কেন পুলিশ রিমান্ড চাওয়া হয়, কেন পুলিশ রিমান্ড চাওয়া হয় বা কোন ক্ষেত্রে পুলিশ রিমান্ড চাওয়া হয় যদি তোমাদের প্রশ্ন আসে, আমরা লিখব সিআরপিসি এর 167, পিআরবি 324 বিধি অনুযায়ী পুলিশ রিমান্ড চাওয়া হয়ে থাকে আসামির সহযোগী গ্রেপ্তার, সঠিক তথ্য উদ্ঘাটন, ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার এবং ঘটনায় ঘটনায় যে সকল মালামাল নিয়ে গেছে তাহা উদ্ধার। অর্থাৎ আসামির সহযোগী গ্রেপ্তারের জন্য রিমান্ড চাওয়া যেতে পারে, সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য চাওয়া যেতে পারে, ঘটনা যে সকল অবৈধ অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো উদ্ধারের জন্য রিমান্ড চাওয়া যেতে পারে, আসামির সহযোগী গ্রেপ্তারের জন্য পুলিশ রিমান্ড চাওয়া। কথা কি বুঝতে পারছে না, বোঝা নাই? বুঝতে পারছি স্যার। কি তোমাদেরকে এগুলা মুখস্থ হবে ফারিজুর? জি স্যার। আচ্ছা, কেস ডায়েরি বলতে কি বুঝেন? কেস ডায়েরি কাকে বলে? কেস ডায়েরি কাকে বলে? কি কেস ডায়েরি কাকে বলে? স্যার হ্যাঁ, সিআরপিসি 172 ধারা পিআরবি 263 বিধিতে উল্লেখ করা আছে, কেস ডায়েরি বলতে বোঝায় ফৌজদারি অপরাধের অধিকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার দৈনন্দিন কার্যক্রম যে ডায়েরিতে লিপিত করা হয় তাকে কেস ডায়েরি বলা হয়। কেস ডায়েরি বলতে বোঝায় ফৌজদারি অপরাধের অধিকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার দৈনন্দিন তদন্তের কার্যক্রম সরকার নির্ধারিত যে বইতে লিপিবদ্ধ করেন সেটি হলো কেস ডায়েরি, এটা নাকি? জি স্যার। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা তার মামলার যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো আছে এটা সরকার কর্তৃক যে বই একটা সরবরাহ করা হয়েছে ওই বইতে যে লিপিবদ্ধ করেন সেটি হলো কেস ডায়েরি। ভালো কথা, কেস ডায়েরি। তোমাদের প্রশ্নটা কিন্তু আসছিল, কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে? কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে? কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে জানো? জি স্যার, সিআরপি 263 ধারা উল্লেখ করা আছে। এই ডায়েরিতে উল্লেখ থাকে মামলা নাম্বার হঠাৎ উল্লেখ তারিখের উল্লেখ থাকে সময় স্যার। কে মামলা রেকর্ড করলো, বাদীর নাম, আসামির নাম, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, এগুলো তো নাকি? জি স্যার। যে স্থানে মামলা লিখবে ওই স্থানের নাম। আচ্ছা, সবকিছুই ভালো। তা প্রশ্ন হলো পুলিশ রিপোর্ট কাকে বলে? পুলিশ রিপোর্ট বলতে কি বোঝেন? পুলিশ রিপোর্ট কাকে বলে বা পুলিশ রিপোর্ট বলতে কি বোঝেন, এটা কি জানো কেউ? জি স্যার। পুলিশ রিপোর্ট বলতে কি বোঝেন? সিআরপিসি 173 ধারা উল্লেখ করা আছে, পুলিশ রিপোর্ট বলতে বোঝায় ফৌজদারি অপরাধের অধিকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার যাবতীয় কার্যক্রম সমাপ্তি পরে কোনো ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা নিমিত্তে সিআরপিসি 173 ধারা অনুযায়ী যে আদালতে প্রতিবেদন দাখিল করা হয় তাকে পুলিশ বলা হয়। পুলিশ রিপোর্ট কাকে বলে সামেদুল? সামেদুল, পুলিশ রিপোর্ট কাকে বলে? সামেদুল, পুলিশ রিপোর্ট কাকে বলে? নাই। সোহেল, পুলিশ রিপোর্ট কাকে বলে? স্যার, সিআরপিসি 163 ধারা মতে ফাইনাল রিপোর্ট ব্যতীত
যে রিপোর্ট আদালতে প্রেরণ করেন তাই হচ্ছে পুলিশ রিপোর্ট। ঘোড়ার ডিম মিয়া, ঘোড়ার ডিম বুঝছো আর ঘোড়ার ডিম শুনছো? স্যার পুলিশ রিপোর্ট কাকে বলে রাকিব? কাকে বলে পুলিশ রিপোর্ট? কাকে বলে? নাজমুল, পুলিশ রিপোর্ট কাকে বলে? স্যার সিআরপিসি 173 ধারা উল্লেখ করা আছে, পুলিশ রিপোর্ট বলতে বোঝায় ফৌজদারি অপরাধের রোধিকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার যাবতীয় কার্যক্রম সমাপ্তির পর কোনো ব্যক্তিকে আদালত বিচারের মুখোমুখি করার নিমিত্তে আরে ঘোড়ার ডিম, যে স্যার প্রতিবেদন দাখিল করা হয় ওখানে তাকে তোমার পুলিশ পুলিশ রিপোর্ট বলা হয়। রিপোর্টের কথাটি হলো যে ফৌজদারি অপরাধে রচিত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্ত সমাপ্ত করে সিআরপিসির 173 ধারা অনুযায়ী আদালতে যে রিপোর্ট দাখিল করে সেটি পুলিশ। এটা কি? জি স্যার। অর্থাৎ ফৌজদারি অপরাধে রচিত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্ত সমাপ্ত করে আদালতে যে প্রতিবেদনটা দেন এটি হলো পুলিশ রিপোর্ট। এটা চার্জশিটও বলা যাবে না, ফাইনাল রিপোর্টও বলা যাবে না, টোটালি পুলিশ রিপোর্ট। আমার কথাটা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, পুলিশ রিপোর্ট আমরা বুঝলাম। সর্বশেষ যেটা আমরা আলোচনা করব, অপমৃত্যু বলতে কি বুঝেন? অপমৃত্যু কাকে বলে? অপমৃত্যু কি? অপমৃত্যু কাকে বলে? সিআরপিসি 174 ধারা পিআরপি 299 বিধিতে উল্লেখ হুম করা আছে, অপমৃত্যু বলতে বোঝায় হুম। স্বাভাবিক নিয়মের বাইরে যে মৃত্যুটা হয়েছে তাকে অপমৃত্যু বলা হয়। অর্থাৎ সিআরপিসির 174, পিআরপি 299 বিধি যদি আমরা পর্যালোচনা করি, সেখানে অপমৃত্যু বলতে বোঝানো হয়েছে স্বাভাবিক নিয়মের বাইরে যে মৃত্যু হয় এটি অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু, এই তো নাকি? জি আচ্ছা, স্যার। কি কি কারণে অপমৃত্যু মামলা রুজু হতে পারে? কি কি কারণে অপমৃত্যু মামলা রুজু হয়? গলায় বিষ পান করলে। আমাদেরকে ধারা বলতে হবে যে সিআরপিসির 174 ধারায় উল্লেখ করা আছে, গলায় রশি দিয়ে কেউ আত্মহত্যা করলে, কেউ বিষ পানে আত্মহত্যা করলে, বা সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে, কেউ উপর থেকে ছাদ লাফ দিয়ে মারা গেলে, কিংবা পশু কর্তৃক আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে, এগুলো তো আছে নাকি? জি স্যার। আগুনে পুড়ে মারা গেলে স্যার, তারপরে যদি বোতল কখনো প্রশ্ন আসে যে অপমৃত্যুর কারণগুলো কি কি, তাহলে সেটা বুঝতে হবে অন্য বিষয়। কারণ অপমৃত্যু সে অন্যভাবে সে নিজেকে তো দেহটা ত্যাগ করতে পারে। তো মূলত যে কথাটি হলো যে কোন কোন ক্ষেত্রে অপমৃত্যুর ঘটনা সংক্রান্তে, মানে কোন ধরনের অপমৃত্যুর অভিযোগ থানায় আসে, এই একটা বিষয়। তো অপমৃত্যু সংক্রান্তে যে বক্তব্যটি বলা আছে সেটা হলো যে অপমৃত্যুর বিষয়টি যে স্বাভাবিক নিয়মের বাইরে যেটা মৃত্যু হয় এটি হলো অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু। ভালো কথা। সিআরপিসির 174-এর 3 ধারায় একটা বক্তব্য আছে, কি জানো? সেটা হলো, ও আরেকটা বিষয় বলা আছে যে আহ আরেকটা বিষয় এখানে বলা আছে যে পুলিশ কি আহ কোনো লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করতে পারেন? সিআরপিসি 174 ধারা স্যার। পিআরপিসি সিআরপিসি 174 3 174 ধারা উল্লেখ আছে স্যার। 174-এর পুলিশ 3 ধারা। অফিসার স্যার, সিআরপিসি 174 ধারা 74 3 3 উপধারা উল্লেখ করা আছে, একজন পুলিশ অফিসার অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কোনো সুরতাল প্রতিবেদন করার পর তিনি যদি দেখেন যে এই মৃতদেহ সম্বন্ধে কোনো সন্দেহ নাই, কিংবা এই মৃতদেহটি হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করলে লাশটি পচে যেতে পারে বা দুর্ঘটনা ছুটতে পারে, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসার ওই লাশটি পোস্টমর্টম থেকে বিরত থাকবেন। হ্যাঁ, তিনি যদি মনে করেন যে এই মৃতদেহটি হাসপাতাল মর্গে পোস্টমর্টমের জন্য প্রেরণ করলে তেমন কোনো ফল পাওয়া যাবে না, বা লাশটির দুর্গন্ধ ছড়ে যেতে পারে, এ দূর দূরান্ত থেকে নিয়ে গেলে, বা মৃত্যুর সম্পর্কে কারো কোনো সন্দেহ নাই, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? এই মৃতদেহের বিষয়টি বলা আছে যে তিনি পোস্টমর্টম করা থেকে বিরত থাকতে পারেন। অর্থাৎ
তিনি হাসপাতাল মর্গে লাশটি পাঠাবেন না, এটাই তো নাকি? সঠিক জি স্যার। স্যার। যাক, ভালো। আমরা আপাতত এই পর্যন্ত আলোচনা করলাম, আর কারো কিছু বলার থাকলে বলতে পারো। আমি আবারও বলছি যে কথাটা, আমাদের পুলিশের বিভিন্ন যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো তোমাদের গ্রুপের মধ্যে তোমরা সংযুক্ত থাকতে পারো এজ এ পুলিশ সদস্য হিসেবে, কিন্তু আহ কিছু ঠিক হবে না। কারণ তুমি অশুভ আচরণ করতে পারো না। যেমন দেখো, লেখা আছে ট্রেনিং সেন্টার আজাইরা অতিরঞ্জিত পিটি প্যারেড কমাতে হবে, এটা হলো তার দাবি। সেইগুলো হলো চিন্তা করো। উড়োসিটি স্যার, এই কাগজটা উড়োসিটি কাগজ। না, এটা না। একজন মানে বিভিন্ন দাবি দাবা যেগুলো আছে, শোনো, আজকে পুলিশ বাহিনীর সদস্যগণ, এখানে যে কথাটা আমি বলছি, পুলিশ বাহিনীর সদস্যরা যে মারা গেছে, এরা যদি সঠিকভাবে তাদের সচেতনতা থাকতো, তারা যদি একত্রিত ভাবে থাকতো, মনে হয় এতগুলো ক্ষতি হতো না। ক্ষতি হতো যেভাবে জনতা চলে এসেছিল, মানে লাখ লাখ বন্যা, মানে রক্তের বন্যায় ভেসে যেত একবার পুরো রাস্তাঘাট, এমন অবস্থা হয়েছিল। তো এতটা মনে হয় ক্ষতি হতো না। তো আমাদের আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। এই যে তোমরা প্রশিক্ষণ গ্রহণ করতেছো, আইন সম্পর্কে আলোচনা করতেছো, এই আলোচনা করতেছো বলেই তোমরা আজকে বুঝতেছো, নইলে কিন্তু তোমরা আইন সম্পর্কে অনেক কিছু বুঝতে না। কি তাই না? তাই না কি? জি স্যার। স্যার স্যার, হ্যাঁ, বলো। এরকম যদি বাস্তবে কেন্দ্রীয় পর্যায়ে পরীক্ষা না হইতো, ডিস্ট্রিক্ট পর্যায়ে এরকম অনলাইনে কেউ ক্লাস করতো না স্যার। তাছাড়া এরকম আইন কেউ জানার চেষ্টাও করতো না। এখন যেভাবে মানুষ জানার চেষ্টা করে সদস্যরা, মানে হ্যাঁ, পুলিশ এটা দিন সদস্য। যাবে, আরো পরিবর্তন হবে। এখন প্রতিযোগিতা আসছে, সবাই যে আমাকে পাস করতে হবে, আমাকে সঠিকটা জানতে হবে। হ্যাঁ, জি স্যার। তো এটা আগে ছিল না। তো না স্যার। প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, তুমি যেটাই মনে করো। স্বাভাবিকভাবে দেখো, তোমার বয়স যত হয়েছে, তোমার চেয়ে কম বয়সের লোক বাড়িতে গিয়ে দেখো পেট চলে গেছে একদিক দিয়ে, সিভিলিয়ান যারা চাকরি করে শরীর চলে গেছে আর একদিক দিয়ে, দাঁত চলে গেছে আরেক। তার মানে কি তোমার প্রশিক্ষণ করছো তুমি, তোমার নিয়ম আছে। হ্যাঁ, জি স্যার। এইগুলো মানতে হবে, এগুলো অযথা। শোনো, এই সমস্ত, এই জন্যই এইগুলো লোকের গ্রুপে রাখা ঠিক না। আমি এই যে মাঝে মাঝে আমার ফেসবুক থেকে রিমুভ করে দেই, রিকোয়েস্ট করে আমি অ্যাকসেপ্ট করি না, অনেকের অ্যাকসেপ্ট আমি করি না। হুম, আবল তাবল লেখা আলা লোকদেরকে। তো যাই হোক, আমার কারো কিছু, অপরাজনীয় ভালো লাগে না স্যার। যাক, কারো কিছু বলার থাকলে বলতে পারো। আর সামনে পরীক্ষা, দিন যাচ্ছে, সময় একেবারে কাছে চলে আসছে। আজাদ, কিছু বলবা? না স্যার, কিছু বলবো না। যাই হোক, দীপ্তি রানী তো নাই। দীপ্তি, কিছু বলবা? দীপ্তি, নাজমুল, না স্যার, বলো না স্যার। না স্যার, দীপ্তি রে, একটু ভালো করে পড়ো, ভালো করে পড়ো ভাই, সামনে পরীক্ষা। পড়তেছি স্যার। আচ্ছা, পড়ো। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, কালকে কথা হবে।